আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞানের ফার্স্ট ক্লাস আর কি। সো এই চ্যাপ্টারে আমরা মূলত অপটিক্স অর্থাৎ আলোক বিজ্ঞান নিয়ে আলোচনা করব। সো আলোর আর কি উপর মেইনলি দুইটা চ্যাপ্টার আছে আমাদের ফিজিক্সে অপটিক্সের উপর। একটা হচ্ছে তোমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান আর একটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। সো জ্যামিতিক আলোক বিজ্ঞানে আমরা মেইনলি জ্যামিতিক্যালি মানে জিওমেট্রিক্যালি প্রুফ করে যেসব আলোচনা করব আর কি, অর্থাৎ প্রতিফলন প্রতিসরণ এইগুলো নিয়ে আমাদের আলোচনা। আর ভৌত আলোক বিজ্ঞানে আমরা পড়বো আলোর ব্যতিচার, অপবর্তন, সমবর্তন। সো এখানে আমরা মেইনলি এই চ্যাপ্টারে পড়বো হচ্ছে আলোর প্রতিফলন প্রতিসরণ। মেইনলি প্রতিসরণ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা পড়বো সমতল পৃষ্ঠে আলোর প্রতিসরণ, দেন গলীয় তলে, দেন আমরা লেন্সে, এবং দেন অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট আমরা পড়বো। সো আমরা শুরু করি। তো বলে রাখি আলো আলো নিয়ে যেহেতু আমাদের আলোচনা, সো আলো হচ্ছে একটা তাড়িৎচুম্বক তরঙ্গ। সো আলো কিন্তু কণাধর্ম তরঙ্গ ধর্ম দুটাই দেখায়। সো এই চ্যাপ্টারে আলোর প্রতিফলন ও প্রতিসরণ, আলোর যে কণাধর্ম এর সাপেক্ষে ব্যাখ্যা করা যায়। আর নেক্সট চ্যাপ্টার মানে ভৌত আলোক বিজ্ঞান, ওই চ্যাপ্টারে যে ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, ওগুলো কিন্তু কণাধর্মের সাপেক্ষে ব্যাখ্যা করা যায় না। সো ওগুলোর জন্য ব্যাখ্যা করার জন্য আমাদের আলোর তরঙ্গ ধর্ম অর্থাৎ তরঙ্গ বৈশিষ্ট্যগুলো আমাদের সাপেক্ষে ব্যাখ্যা করতে হয়। সো শুরু করি। সো আজকের ফার্স্ট ক্লাসের যে টপিকগুলো সেটা হচ্ছে আমাদের প্রতিফলন প্রতিসরণ এর বেসিক আলোচনা, দেন ফার্মাটের নীতি, প্রতিসরাঙ্ক, সমান্তরাল পৃষ্ঠে আলোর প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, গলীয় তলে আলোর প্রতিসরণের বেসিক আলোচনা। সো ফার্স্টে আমরা পড়বো হচ্ছে প্রতিফলন। সো প্রতিফলন কি, এখানে দেখো আমি একটা চিত্র দিচ্ছি, চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে যে আলোর রশ্মি একটা আপতিত হচ্ছে, এটা হচ্ছে আপতিত রশ্মি। এই যে বিন্দুতে আপতিত সেটা হচ্ছে আপতন বিন্দু, এই লম্বটাকে বলা হয় অভিলম্ব, আর আমাদের এই লম্বটাকে বলা হয় অভিলম্ব। দেন আমাদের এই যে রশ্মিটা প্রতিফলিত হচ্ছে এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। এখানে কিন্তু দেখো আলোর প্রতিফলন প্রতিসরণ একসাথে দেখানো আছে। সো মেইনলি আলোর প্রতিফলন প্রতিসরণ কিন্তু একসাথেই হয়, অর্থাৎ 100% প্রতিফলন বা 100% প্রতিসরণ কখনোই সম্ভব না। কিছু আলো কি প্রতিফলিত হয় এবং কিছু আলো কি প্রতিসরিত হয়। সো আমরা প্রতিফলনের ক্ষেত্রে দেখো এই যে আলোর রশ্মি আপতিত হয়ে যে বিন্দুতে আপতিত হচ্ছে সেটাকে বলা হয় কি আপতন বিন্দু। এই হচ্ছে আপতিত রশ্মি, যে বিন্দুতে আপতিত সেটা হচ্ছে আপতন বিন্দু। আপতন বিন্দু যে লম্ব টানা হয় সেটা হয় অভিলম্ব। অভিলম্বে আমাদের যে প্রতিফলিত রশ্মিটা প্রতিফলিত হচ্ছে, এখন অভিলম্বের সাথে আপতিত রশ্মির যে কোণটা সেটাকে বলা হয় আপতন কোণ আই, আর প্রতিফলিত রশ্মির যে কোণটা সেটা হচ্ছে প্রতিফলন কোণ আর। এখন প্রতিফলন কি, প্রতিফলন হচ্ছে মেনলি আলোর রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গমন করে দুই মাধ্যমে বিভক্ত আপতিত হওয়ার পর যে আমাদের আলোর রশ্মি আবার যে পূর্ব মাধ্যমে ফিরে আসে, এই ফিরে আসার ঘটনাটাকেই বলা হয় আলোর প্রতিফলন। এখন এখানে দুই মাধ্যমের যে বিভক্তল, দুইটা মাধ্যম আছে। সো দুই মাধ্যম ধরো, এটা হচ্ছে এয়ার মাধ্যম, এটা হচ্ছে ওয়াটার। দুই মাধ্যমে আলোর প্রতিফলন হয়েছে। সো প্রতিফলনের ক্ষেত্রে দুইটা সূত্র আছে। একটা হচ্ছে কি এই যে আই এবং আর কি সমান হতে হবে, অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হতে হবে। 2 নম্বর সূত্র হচ্ছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে থাকবে। সেটা কিন্তু একই সমতলে থাকবে। সো এটা হচ্ছে প্রতিফলনের সূত্র। তো প্রতিফলন নিয়ে তোমাদের বলার মতো কিছু নাই, এগুলো 9-10 পড়ছো। সমতল পৃষ্ঠে আলোর প্রতিসরণ, গলীয় তলে আলোর প্রতিফলন প্রতিসরণ। সো আমরা মেনলি পড়বো এখন প্রতিসরণ। সো প্রতিসরণ কি, প্রতিসরণ খেলে আগে প্রতিফলনে কি হতো, আলোর রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় আবার পূর্ব মাধ্যমে ফিরে আসতো। কিন্তু এখন কি পূর্ব মাধ্যমে ফিরে আসবে না, কিন্তু আলোর রশ্মি এক মাধ্যম থেকে আপতিত হবে। এই যেটা হচ্ছে দুই মাধ্যমে বিভক্তল, আলোর রশ্মি যাওয়ার সময় যেদিকে যাওয়ার কথা ছিল আলোর রশ্মি হয় অবিলম্বর দিকে সরে আসবে, নয়তো অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এটা ডিপেন্ড করবে এই যে এ আর বি দুটা মাধ্যম, এটা হালকা নাকি ঘন। ধরলাম এ হচ্ছে হালকা মাধ্যম আর বি হচ্ছে আমাদের ঘন মাধ্যম, তাহলে হালকা থেকে ঘন যাওয়ার সময় আলোর রশ্মি কি হবে, অবিলম্বর দিকে সরে আসবে, অর্থাৎ এই যে কৌণিক বিচ্যুতিটা হলো। সো এটা হচ্ছে আমাদের আপতন কোণ আই, এটা হচ্ছে আপতিত রশ্মি, এই যে এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে আপতন বিন্দু, দেন এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, যাওয়ার কথা ছিল এদিকে কিন্তু গেছে আমাদের এইদিকে। আর এই যে কোণটা এটাকে বলা হয় আমাদের ডেল মানে বিচ্যুতি। সো আমাদের বিচ্যুতি কোণ পার্টটা এটা হচ্ছে আমাদের এটা। তাহলে এই কোণটা যদি আই হয় তাহলে এটা হবে আর, আর এই কোণটাও তাহলে হবে কি আই। তাহলে বিচ্যুতিকে আমরা বলতে পারবো বড় কোণ কি আই মাইনাস আর। এখন আই মাইনাস আর এটা সবসময় সমান হইতে পারে নাও হইতে পারে।
এখন আমরা হালকা থেকে ঘন নিচ্ছি, যদি ঘন থেকে হালকা নেই তখন আর কোনটা বড় হবে, আই কোনটা ছোট হবে, তখন আর মাইনাস আই। সো বিচ্যুতি বলতে পারো আর আর আই এর বিয়োগফল কিন্তু মডুলাস, তো সবসময় আমরা পজিটিভ নেবো, অর্থাৎ বড় থেকে ছোটটা বিয়োগ করবো, অর্থাৎ আর ডিফারেন্স অফ আই, এটা হচ্ছে বিচ্যুতি। সো এটা হচ্ছে আমাদের প্রতিসরণ। এখন প্রতিসরণের ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র আছে বলতে পারো। সূত্র নাম্বার এক হচ্ছে আমাদের আপতিত রশ্মি অভিলম্ব ও প্রতিসরিত রশ্মি, এটা কি একই সমতলে থাকতে হবে, কাইন্ড অফ আমাদের প্রতিফলনের দ্বিতীয় সূত্রের মতোই। আর 2 নম্বর সূত্রটা হচ্ছে আমাদের এই যে আপতন কোণ আই এবং প্রতিসরণ কোণ আর, এটা কি অবশ্যই সমান হবে না। সো আই নট ইকুয়ালস টু আর যদি সমান না হয় তখন যেটা হবে যে আমাদের আপতন কোণের সাইন অর্থাৎ অনুপাত, অর্থাৎ সাইন আই, প্রতিসরণ কোণের সাইন অনুপাত সাইন আর, এই দুটার অনুপাত কি হবে, একটা ধ্রুবক সংখ্যা হবে। আমরা বলতে পারি সাইন আই এর সমানুপাতিক সাইন আর, অথবা সাইন আই এবং সাইন আর এর অনুপাত কি হবে, একটা কনস্ট্যান্ট। সো এই কনস্ট্যান্টটাই হচ্ছে আমাদের প্রতিসরাঙ্ক, মানে হচ্ছে এ নিউ বি, অর্থাৎ যে মাধ্যমে আপতিত হইলো, ধরো এটা হচ্ছে এ মাধ্যম, এটা হচ্ছে বি মাধ্যম, এ মাধ্যমে আপতিত হইলো দেন বি মাধ্যমে প্রতিসরিত হইলো, তাহলে এটাকে আমরা বলবো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখন এটা হচ্ছে মেইনলি আপেক্ষিক প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক দুই প্রকার, একটা হচ্ছে আপেক্ষিক আর একটা হচ্ছে পরম। সেখানে আমরা পরম প্রতিসরাঙ্ক যদি ইউজ করি তাহলে সূত্রটা হবে নিউ বি ডিভাইড বাই নিউ এ, অর্থাৎ দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ডিভাইড বাই প্রথম মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। তো এটা হচ্ছে আমাদের সূত্র। আর এই দ্বিতীয় সূত্রকে বলা হয় স্নেলের সূত্র আর কি। সো এটা আরো ফর্ম আছে, দেখো স্নেলের সূত্রে আমরা করতে পারি যে আমাদের যে নিউ, এই নিউটা ডিপেন্ড করে হচ্ছে ঘনত্বের উপর, আর প্রতিসরাঙ্ক ঘনত্বের সাথে সমানুপাতিক, ঘনত্ব যত বেশি হবে আলোর রশ্মির বাঁকানোর ক্ষমতা তত বেশি হবে, অর্থাৎ প্রতিসরাঙ্কের মান তত বেশি হবে। এবং যে আলোর বেগ সি, সেটা কি আবার ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক। কেন, দেখো আমাদের শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, কিন্তু অন্য মাধ্যমে আলোর বেগ কিন্তু তার চেয়ে কম। সো ঘনত্ব যত বেশি হচ্ছে আমাদের আলোর বেগটা তত কম হবে। সো আমরা ধরতে পারি ধরো এর মাধ্যমে, আলোর বেগ হচ্ছে সি এ, বি মাধ্যমে আলোর বেগ হচ্ছে সি বি। এখানে আমাদের প্রতিসরাঙ্ক হচ্ছে নিউ এ, এখানে হচ্ছে নিউ বি, এখানকার আমরা ল্যামডা এ, এখানে হচ্ছে ল্যামডা বি, এখানে হবে এফ এ, এখানে হবে এফ বি। না, এটা এফ এ এফ বি হবে না, এফ সেম হবে। কেন সেম হবে, কেননা হচ্ছে একবর্ণী আলোক, একবর্ণী আলোক, একবর্ণী আলোকের ক্ষেত্রে এফটা সেম, মানে ফ্রিকোয়েন্সি সেম হবে। যদি বহুবর্ণী আলোক হয়, অর্থাৎ মনোক্রোমেটিক আলোক না হয়, তাহলে কি হবে, আমাদের আলোর এফটা সেম হবে না তখন। তো আমরা এখান থেকে বলতে পারি তাহলে নিউ এর সাথে ঘনত্ব যদি সমানুপাতিক হয় আর আলোর বেগের সাথে যদি ঘনত্ব ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, তা আলোর বেগের সাথে নিউ এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তাহলে আমরা বলতে পারি নিউ বি ডিভাইড বাই নিউ এ, এটাকে বলতে পারি সি এ ডিভাইড বাই সি বি। এখন আমরা যাই পড়ছি না 9 সি সমান এফ ল্যামডা, তাহলে আমরা বলতে পারি এফ ল্যামডা এ সমান এফ ল্যামডা বি, তাহলে এফ এফ কাটা ল্যামডা এ ডিভাইড বাই ল্যামডা বি। সো ফাইনাল যে সূত্রটা আসবে সেটা আসবে সাইন এ ডিভাইড বাই সাইন আর সমান কে ইন্টু, এটা হবে এটাকে লেখা যায় সি এ ডিভাইড বাই সিবি, আর এটাকে লেখা যায় ল্যামডা এ ডিভাইড বাই ল্যামডা বি। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল স্নেলের সূত্র, এটা দিয়ে আমরা ম্যাথ করব। দেন হচ্ছে ফার্মাটের নীতি। ফার্মাটের নীতি বিবৃতিটা কি বলছে, আমাদের নীতি দেখে বলছে যে আলোক রশ্মি সবসময় স্বল্প সময়, অর্থাৎ সর্বনিম্ন সময়ের পথ অনুসরণ করে। সো আলোক রশ্মি সবসময় কি সর্বনিম্ন সময়ের পথ অনুসরণ করে, অর্থাৎ আলোক রশ্মি যখন এক স্থান থেকে অন্য স্থানে যায়, সেই স্থানে যাওয়ার সময় কি সবসময় সর্বনিম্ন পথে যায় না, সর্বনিম্ন সময়ের পথে যায়। অর্থাৎ ধরো আলোক রশ্মি ধরো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে, এখন এ থেকে বিতে যাওয়ার অনেকগুলো ওয়ে আছে, এ থেকে বি ডিরেক্ট যেতে পারে অথবা কোনো বিকল্প পথও যেতে পারে। এখন এ থেকে বি যাওয়ার এস মিনিমাম পথ কোনটা বলতো, এই যে মাঝখানেরটা। এখন টি মিনিমাম সেটা মাঝখানের পথ হইতেও পারে, নাও হইতে পারে, সবসময় যে সমান হবে তা কিন্তু না। সো টি মিনিমাম এমন হইতে পারে যে আমাদের এটা হচ্ছে টি মিনিমাম, আলাদা হইতে পারে, আবার ওটাও হইতে পারে, ডিপেন্ড করে। ধরো এ থেকে বিতে যেতে ডিরেক্ট
শর্টেস্ট ওয়ে হচ্ছে এটা, কিন্তু দেখা গেলো এই রাস্তা অনেক জ্যাম আছে, সো আমরা এটা হচ্ছে এস মিনিমাম না, কিন্তু এই রাস্তা ফাঁকা থাকার কারণে এই রাস্তায় কম সময় লাগতেছে। সেটা হইতে পারে যে আমাদের সর্বনিম্ন সময়ের পথ এবং সর্বনিম্ন দূরত্বের পথ সমান হইতে পারে, না হইতে পারে। কিন্তু ফার্মাটের নীতি বলতেছে আলোর রশ্মি সবসময় সর্বনিম্ন সময়ের পথ অনুসরণ করে, অর্থাৎ সর্বনিম্ন সময়ে যায়। আচ্ছা, তাহলে আমরা ফার্মাটের নীতির সাহায্যে প্রতিফলন এবং প্রতিসরণের প্রুফটা দেখি। তো ধরো আলোর রশ্মি একটা হচ্ছে, এটা হচ্ছে একটা বিভেদ তল, দুই মাধ্যমের বিভেদ তল। এখানে হচ্ছে আলোর রশ্মি একটা আলোক উৎস থেকে আসতেছে। এখন এই হাইটটা হচ্ছে H1, H1 থেকে আপতিত হচ্ছে, এখানে হচ্ছে আমাদের আগে আপতিত হইলো, আপতিত হওয়ার পর এই বিন্দু থেকে এখন এই ডিস্টেন্সে ধর এখানে H2 এখানে আসে আমাদের মিলিত হলো, মানে প্রতিফলিত হলো। তো এটা হচ্ছে আমাদের অবিলম্ব। তো এই কোণটা হচ্ছে আমাদের আপতন কোণ, এটা হচ্ছে আমাদের প্রতিফলন কোণ। আমরা তো প্রতিফলনের সূত্র অনুযায়ী জানি যে I = R। তো এটা আমাদের ফার্মাটের নীতির সাহায্যে প্রুফ করতে হবে। ধরলাম উপরেরটা হচ্ছে আমাদের এ মাধ্যম, নিচেরটা হচ্ছে বি মাধ্যম। সো এ মাধ্যমে আলোর বেগ হচ্ছে CA, বা এটাকে সি ধরলাম, আর এটা বি মাধ্যমে আলোর বেগ হচ্ছে CB। এখানে আরো প্রতিসরণ করছে নিউ এ, এখানে হচ্ছে নিউ বি। এখন এখন আলোর রশ্মি যে এখান থেকে আসতেছে, ধরো এখানে পয়েন্টগুলো ধরলাম A B C D, তারপরে এখানে ধরলাম O। এখন এ থেকে আলোর রশ্মি বি তে যাবে প্রতিফলিত হয়ে, কিভাবে যাইতে পারে? অনেক পথে যাইতে পারে। দেখো আলোর রশ্মি আমি যে এখান থেকে এখানে ধরছি, এখন এখানে এই পথে যাবে তারও কিন্তু না, এখানে টেনে এই পথে যাইতে পারে, আবার এই পথেও যাইতে পারে, আবার অন্য র্যান্ডম যেখানে পথেও যাইতে পারে। তো আমরা একটা র্যান্ডম পয়েন্ট ধরছি, যেটা হচ্ছে সি আর ডি এর মধ্যে দূরত্ব হচ্ছে এল। আমরা সি পয়েন্ট থেকে এক্স দূরত্বে একটা র্যান্ডম পয়েন্ট ধরছি ও, সেটা মাঝখানেও হইতে পারে, আবার শুরুতেও হইতে পারে, ডানেও হইতে পারে, যে কোনো পয়েন্ট হইতে পারে, মানে সিডির মাঝখানে যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট ও। তাহলে এটা যদি এক্স হয় তাহলে বাকিটা কি হবে? L-x। এখন ধরো এই পথে আসতে সময় লাগছে S1, এখানে T1, দেন এখানে সময় লাগছে T2, আর দূরত্বটা হচ্ছে আমাদের S2। অর্থাৎ এই দূরত্ব আসতে সময় লাগছে T1, দূরত্ব হচ্ছে S1, আর S2 দূরত্ব আসতে সময় লাগছে S2, মানে T2 আর কি সময় লাগছে। তাহলে আমরা বলতে পারি AO এর জন্য S1 সমান CT1, সি এটাকে আমরা যেহেতু আমরা সি ধরছি, তাহলে আমরা T1 সমান কি বলতে পারি? S1 ডিভাইড বাই সি। সেম ভাবে T2 সমান কি বলতে পারি? S2 ডিভাইড বাই সি। দুই ক্ষেত্রে সি বললাম কেন? যেহেতু আমাদের একই মাধ্যমে প্রতিফলন হয়েছে। তাহলে মোট সময় সেটা কি হবে? T1 প্লাস T2। T1 এর ভ্যালু কত? S1 ডিভাইড বাই সি। T2 এর ভ্যালু কত? S2 ডিভাইড বাই সি। এখন S1 এর ভ্যালু কত? আচ্ছা, অতিভুজটা দেখো, এখানে অতিভুজটা কত? এটা হচ্ছে H1, এটা হচ্ছে x, তাহলে এটা অতিভুজটা, তাহলে এখানে অতিভুজটা কত হবে? H1 x স্কোয়ার প্লাস x স্কোয়ার ডিভাইড বাই সি, প্লাস এখানে অতিভুজটা কত হবে? দেখো L-x হোল স্কোয়ার প্লাস H2 হোল স্কোয়ার ডিভাইড বাই সি। সেটা হচ্ছে টি। দেখো কার ফাংশন? একটা এক্স এর ফাংশন, অর্থাৎ এক্স পরিবর্তিত হচ্ছে, এক্সটা হচ্ছে যে কোনো র্যান্ডম পয়েন্ট। বাকি দেখো H1 C আলোর বেগ, তারপর H2, এগুলো সবগুলো কি কনস্ট্যান্ট। আমরা বলতে পারি এক্স এর একটা ফাংশন টি। এখন টি এর আমরা কি চাই বলতো? টি এর মিনিমাম ভ্যালু চাই। তো টি এর মিনিমাম ভ্যালুর জন্য কি করতে হবে? এক্স এর সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করতে হবে, এফ ড্যাশ এক্স, এটাকে জিরো ধরতে হবে, জিরো ধরে আমরা চরম মান পাবো। সেটাই আমরা করবো এখন। তাহলে এটাকে ডেরিভেটিভ করো একবার এক্স এর সাপেক্ষে, যদি করো এটাকে করো প্রথমটাকে, রুট এক্স কে করলে 1/2 রুট এক্স, এবং H1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটাকে যদি আবার করো, যেহেতু এটা এক্স না, তাহলে ওটাকে বলে কি আসবে? 2x প্লাস, এবার এটাকেও আবার সেম, রুট এক্স কে করলে 1/2 রুট এক্স, আর L-x হোল স্কোয়ার, ওটাকে যদি আবার করো ভেতরটাকে, তাহলে 2 ইন্টু L-x, যেহেতু L-x আবার x না, সেটাকে আবার করলে -1, আর H2 স্কোয়ার কে করলে তো 0, ইকুয়ালস টু কত? 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না, দেখো 2 2 কাটা, এখানেও 2 2 কাটা, উভয় পক্ষ থেকে সি কমন নিয়ে কাটা। এখন এই যে -1 ও পাশে গেলে +1, অর্থাৎ পাশে গেলে L-x হোল স্কোয়ার প্লাস H2 হোল স্কোয়ার রুট, আর এখানে হবে x ডিভাইডেড বাই H1 স্কোয়ার প্লাস x স্কোয়ার তার রুট। তাহলে এখানে দেখো আমাদের চিত্র থেকে আমাদের বুঝতে হবে x মানে কোন পার্টটা, মানে সিও, আর এই যে অতিভুজ মানে হচ্ছে আমাদের S1, এক্স মানে হচ্ছে এই পার্টটা, আর অতিভুজ হচ্ছে এই যে রুট ওভার H1 স্কয়ার প্লাস x স্কয়ার, এটা হচ্ছে আমাদের এওটা, মানে সিও বাই এও। আমরা বলতে পারি এখানে সিও ডিভাইড বাই এও। সেম ভাবে L-x, আর এটা হচ্ছে অতিভুজটা, এটা হচ্ছে কোনটা দেখো আমাদের? L-x হচ্ছে এই পোর্শনটা, আর এটা হচ্ছে S2, মানে এই পোর্শনটা, তাহলে আমরা OD ডিভাইড বাই OB বলতে পারি। এখন একটা আছে সিও বাই এও, আর একটা হচ্ছে OD বাই OB।
তাহলে দেখো এখানে আমরা বলতে পারি না এই যে এই কোণটা কি আই, তাহলে এই কোণটাও আই হবে না, একান্তর কোণ। এই কোণটা আর, তাহলে এই কোণটাও আর হবে। তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজে যদি আমরা সাইন আই করি তাহলে আমাদের লম্ব বাই অতিভুজ এক্স ডিভাইড বাই S1, বা আমরা বলতে পারি এক্স মানে কি সিও ডিভাইড বাই এও। সেম ভাবে সাইন আর যদি করো তাহলে কত আসবে বলো তো? সেটা আসবে এল মাইনাস এক্স ডিভাইড বাই S2। এল মাইনাস এক্স মানে হচ্ছে ওডি ডিভাইডেড বাই ওবি। দেখো এই যে ওডি ডিভাইড বাই ওবি সেটা হচ্ছে সাইন আর, সিও ডিভাইড বাই এও, সিও ডিভাইড বাই ও এটা হচ্ছে আমাদের কি সাইন আই। তাহলে এই কাজটাই করবো। দেখো ওডি ডিভাইড বাই ওবি এটাকে লিখবো সাইন আর, আর এটাকে লিখবো কত সাইন আই। সাইন সাইন কাটা আই সমান আর, এটা আমাদের প্রমাণিত। প্রতিফলনটা প্রমাণিত হলে সেম ভাবে আমরা প্রতিসরণটা প্রমাণ করতে পারবো। কিভাবে? তখন আমাদের জাস্ট দুইটা মাধ্যম হবে তখন। সো এই ডিসটেন্সটা আবার আগের মতো এল, এই ডিসটেন্সটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এল মাইনাস এক্স, এটা হচ্ছে H1, এটা হচ্ছে H2। আলোর রশ্মি আসতেছে এ থেকে বি তে যাবে, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট, এটা হচ্ছে ও পয়েন্ট। এখন আলোর রশ্মি যাবে অনেক পথে যাইতে পারে, অনেক পথে, এদিক থেকে এখানে যেতে পারে, এখান থেকে এখানে যেতে পারে, আবার এখান থেকে এখানে যেতে পারে। আমরা জাস্ট একটা র্যান্ডম পয়েন্ট ধরছি। সো র্যান্ডম পয়েন্ট, আর এই র্যান্ডম পয়েন্টের জন্য আমাদের এই ভ্যালুগুলো হিসাব করতে হবে। ধরলাম এই ডিসটেন্সটা হচ্ছে S1, সময় লেগেছে T1, এটা হচ্ছে S2, সময় লেগেছে T2। এটা যেহেতু একটা মাধ্যম, উপরে একটা এ মাধ্যম, এটা হচ্ছে বি মাধ্যম, এ মাধ্যম, এটা হচ্ছে বি মাধ্যম, এ মাধ্যমে আলোর বেগ, এ মাধ্যমে আলোর বেগ ধরলাম হচ্ছে C1, এটা হচ্ছে C2। তাহলে দেখো তো আমরা বলতে পারি না S1 সমান হচ্ছে C1 T1 আর S2 সমান হচ্ছে C2 T2। তাহলে আমাদের লাগবে T1, সেটা হবে S1 বাই C1, আর আমাদের লাগবে T2, সেটা হবে S2 ডিভাইড বাই C2। এখন দেখো T1 এর ভ্যালু, S1 মানে কত অতিভুজটা, তার আগের মতোই ডিভাইড বাই এক্স, আর T2 কত হবে? আচ্ছা তাহলে এটা তো না, C1, আর T2 কত হবে? S2 মানে হচ্ছে এই যে অতিভুজটা L মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস H2 হোল স্কোয়ার ডিভাইড বাই C2। তাহলে আমরা T সমান কত হবে? আগের মতো T1 প্লাস T2, H1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার রুট ডিভাইড বাই C1। C2। এখন আবার ওইটা হচ্ছে আমাদের কি একটা এক্স এর ফাংশন, তাহলে আমাদের যেটা করতে হবে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে 0 ধরতে হবে। সো আগের মতো যদি করো তাহলে এখানে কি আসবে 1/2C1 রুট H1 এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আবার যেহেতু এটা এক্স নয় আবার করো তাহলে 2x প্লাস এখন এখানে 2C2 L মাইনাস এক্স হোল স্কোয়ার 2 স্কোয়ার, মানে রুট এক্স করলে 1/2 রুট এক্স, যেহেতু এটা এক্স না এটা আবার করো, এল মাইনাস এক্স হোল স্কোয়ার করলে 2 ইন্টু এল মাইনাস এক্স, এল মাইনাস এক্সকে আবার করো -1, আর এস টু স্কোয়ার করলে 0, তাহলে ইকুয়ালস টু 0। দেন এই যে 2 কাটা যাবে, এই 2 কাটা যাবে, এই -1টা বসে গেলে +1, তাহলে এল মাইনাস এক্স ডিভাইড বাই C2 এল মাইনাস এক্স হোল স্কোয়ার H2 হোল স্কোয়ার, আর এখানে হবে এক্স ডিভাইড বাই H1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে আগের মতোই দেখো তো, আগের মতোই আসছে না, জাস্ট এখানে C1 C2 কাটা গেছিল, এখন তো যায়নি। তাহলে এখানে আমরা বলতে পারি CO বাই এও, এখন OD বাই OB, আমরা বলতে পারি CO বাই এও, আর এখানে কি OD ডিভাইড বাই OB। পার্থক্য হচ্ছে কি, এই যে এখানে আমাদের C2 আছে, এখানে কিন্তু আমাদের C1 আছে, সেখানে C1 আর এখানে হচ্ছে C2। তো CO বাই এও কে আমরা কি বলতে পারি? আচ্ছা পাশে দেখাই, সাইন আই ডিভাইড বাই C1, আর এখানে বলতে পারি আমরা সাইন আর ডিভাইড বাই C2। তো সাইনগুলি এক পাশে নাও, সাইন আই ডিভাইড বাই সাইন আর সমান হচ্ছে C1 বাই C2, অর্থাৎ এ মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই বি মাধ্যমে আলোর বেগ। এটাই আমরা বলতে পারি না এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক সাইন আই বাই সাইন আর। এটা আমাদের কি প্রমাণিত, অর্থাৎ আমরা ফার্মাটি নীতির সাহায্যে স্নেলের সূত্র আমরা প্রমাণ করব। আচ্ছা দেন হচ্ছে প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি পরম প্রতিসরাঙ্ক, আর এটা হচ্ছে কি আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এখন পরম প্রতিসরাঙ্ক কি? পরম প্রতিসরাঙ্ক হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য একটা মাধ্যমের প্রতিসরণ।
শূন্য মাধ্যমের সাপেক্ষে কিভাবে বুঝলাম, যে আমরা একটা মাধ্যম নেব, একটা মাধ্যম আলোর রশ্মি একটা মাধ্যমে আবর্তিত হবে, এটা অবশ্যই হবে কি শূন্য মাধ্যম। আর অন্য একটা মাধ্যম ধরো এই মাধ্যমে আবর্তিত হয়ে আলোর রশ্মি আই কোণে আপতিত হলে আর কোণে প্রতিসরিত হচ্ছে। তো শূন্য মাধ্যমে আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিসরিত হয়, তখন এই আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত একটা কনস্ট্যান্ট, এটাকে বলা হয় শূন্য মাধ্যমের সাপেক্ষে ওই মাধ্যমের প্রতিসরণ, এটা হচ্ছে পরম প্রতিসরণ। আর আপেক্ষিক প্রতিসরণের ক্ষেত্রে কি হয়, আলোর রশ্মি দুটো ভিন্ন মাধ্যম মানে এ আর বি, তো দুটো ভিন্ন মাধ্যমে আলোর রশ্মি আপতিত হচ্ছে, আপতিত হওয়ার পর আলোর রশ্মি কি প্রতিসরিত হচ্ছে, আই কোণে আপতিত হওয়ার পর আর কোণে প্রতিসরিত হচ্ছে। তাহলে দুইটা ভিন্ন ভিন্ন মাধ্যমের ক্ষেত্রে আমরা এক্ষেত্রে যে সাইন আই ডিভাইড বাই সাইন আর, এই সাইন এবং সাইন আর এর অনুপাত কি হবে, এটা কনস্ট্যান্ট হবে, এটা হবে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের, অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আমাদের আপেক্ষিক প্রতিসরণ। আপেক্ষিক প্রতিসরণ কি হয়, জাস্ট একটা মাধ্যমের আগে ছিল, এখন দুইটা মাধ্যম আর কি, একটা আগে ছিল একটা শূন্য মাধ্যম, একটা হচ্ছে অন্য যে কোনো মাধ্যম, এখানে দুইটাই র্যান্ডম যে কোনো দুইটা মাধ্যম। সো আপেক্ষিক প্রতিসরণ হচ্ছে এটা। সো মনে রাখবে আপেক্ষিক প্রতিসরণের শর্ত হচ্ছে আমাদের এক জোড়া মাধ্যম হইতে হবে, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম হইতে হবে, আর হচ্ছে আমাদের এক বর্ণী আলো হইতে হবে। আর পরম প্রতিসরণ তো সেম, এক বর্ণী আলো হইতে হবে, কিন্তু এক জোড়া নির্দিষ্ট মাধ্যম না, কারণ এখানে মাধ্যম কয়টা, একটা নির্দিষ্ট মাধ্যম, আর বাকিটা তো ফিক্সড শূন্য মাধ্যম। এক বর্ণী আলো হইতে হবে, আর একটা কি দুটা মাধ্যমের মধ্যে একটা মাধ্যম অবশ্যই শূন্য মাধ্যম হইতে হবে। এই হচ্ছে প্রতিসরণাঙ্ক। এখন প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে মনে রাখবো প্রতিসরণাঙ্ক কি ঘনত্বর সাথে সমানুপাতিক, আর নিউ এর মান যত বেশি হবে তত বেশি বিচ্যুতি হবে, বিচ্যুতি তত বেশি হবে। এটা এখন আমরা কিছু কমন ম্যাথ করি। আচ্ছা দেখো, আলোর 1.5 প্রতিসরণাঙ্কের কোন কাচ মাধ্যমে সমবর্তন কোণ কত? আচ্ছা সমবর্তন কোণ থেকে আসলো, সমবর্তন কোণটা এই চ্যাপ্টারে নাই, সমবর্তন আছে মেইনলি পরের চ্যাপ্টারে। সমবর্তনের কোণের আমরা জাস্ট একটু কনসেপ্টটা পড়ে দিই। সমবর্তন কোণ কি? সমবর্তন কোণ, সমবর্তন কোণ হচ্ছে আলোর রশ্মি যা আপতিত হয়, আপতিত হইলে এখন পুরোপুরি আলোর রশ্মিটা প্রতিফলিত হয় না, প্রতিসরিত হয় না, মানে কিছু পরিমাণ আলোর রশ্মি প্রতিফলিত হয়, আবার কিছু পরিমাণ আলোর রশ্মি কি প্রতিসরিত হয়। তাহলে এটা হচ্ছে আই, এটা হচ্ছে কি আমাদের প্রতিফলন কোণ আর, আর এটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ, ধরলাম হচ্ছে বড় হাতের আর। এখন সমবর্তনের ক্ষেত্রে কি হয়, এই যে প্রতিফলিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মি এই দুটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অর্থাৎ শর্ত হচ্ছে কি সমবর্তন কোণের ক্ষেত্রে আমাদের আর ও আর এর মধ্যে কোণ, মধ্যবর্তী কোণটা কত হবে 90 ডিগ্রি, অর্থাৎ আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এর মধ্যবর্তী কোণটা হবে 90 ডিগ্রি। ধরো এটা ধরে ধরলাম এ বি সি ডি। তো এইভাবে বলতে পারো যে আমরা আর এবং আর না বলে যদি বলি বি সি ও বিডি এর মধ্যবর্তী কোণ হবে কি 90 ডিগ্রি, এবং যে আই এর জন্য এই ঘটনাটা হবে, অর্থাৎ আপতন কোণের যে মানের জন্য এটা হবে তাকেই বলা হয় সমবর্তন। মেইনলি হচ্ছে আমাদের বের করতে হবে এই আই এর ভ্যালুটা, আই এর ভ্যালুটা হচ্ছে সমবর্তন কোণ, এবং যেখানে আর এবং আর বড় হাতের আর এর মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি। সো আমরা দেখো তো এই কোশ্চেনটা কি আমাদের এক সরল কোণ, তাহলে আমরা বলতে পারি না যে আর প্লাস বড় হাতের আর প্লাস 90 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। 90 ডিগ্রি পাশে পাঠিয়ে দাও, আর প্লাস আর সমান কত হবে 180 ডিগ্রি, বড় হাতের আর সমান আচ্ছা বড় সেটা হবে 90 ডিগ্রি, বড় হাতের আর সমান 90 মাইনাস ছোট হাতের আর, সেটা রাখি। আচ্ছা দেখো তারপর দেন আমরা যখন যেহেতু প্রতিসরণ কথা আছে, আমরা প্রতিসরণের সূত্র ইউজ করব। আচ্ছা প্রতিসরণের ক্ষেত্রে আমরা কোন সূত্র পড়ছিলাম বলো তো? আমরা পড়ছিলাম না যে এ নিউ বি সমান হচ্ছে নিউ বি ডিভাইড বাই নিউ এ সমান হচ্ছে সাইন আই ডিভাইড বাই সাইন আর। আচ্ছা এটা গুণ করে দেখি আড়াআড়ি, নিউ বি সাইন আর সমান হচ্ছে নিউ এ সাইন আর। দেখো এই সূত্রটা আমরা ইউজ করবো, কেন ইউজ করবো দেখো এখানে প্যাটার্ন দেখো, নিউ বি মানে কি বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আর সাইন আরটা কি এটাও বি মাধ্যমের না। আমরা যেটা লিখবো যে নিউ যে কোনো একটা মাধ্যমের এবং সাইন থিটাটাও ওই মাধ্যমের, ইকুয়ালস টু কি কনস্ট্যান্ট। আমরা এইটা মনে রাখবো আর কি, যে কোনো একটা মাধ্যমের নিউ মানে পরম প্রতিসরণ এবং ওই মাধ্যমের যে কোনো একটা কোণ, আপতন কোণ হতে পারে, প্রতিসরণ কোণ হতে পারে, বা নির্গত কোণ হতে পারে, ওই কোণের সাইন অনুপাত এর গুণফল কি একটা কনস্ট্যান্ট।
আমরা করতে পারি, দেখো আপতন কোণ কি হয়েছে কাচ মাধ্যমে, তাহলে আপতন কোণ তো শূন্য মাধ্যমে, 1 ইন্টু সাইন আই ইকুয়ালস টু কি কাচ মাধ্যমে, তাহলে 1.5, যেহেতু এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 1.5 কাচ মাধ্যম, 1.5 সাইন বড় হাতের আর। এখন দেখো সাইন আই, এখন এই আই কোণ আর কোণ সমান না, আমরা বলতে পারি যেহেতু প্রতিফলনের নিয়ম অনুসারে আর আই সমান আর, আই সমান আর বলতে পারি, আর 1.5 সাইন আর এর জায়গায় বলতে পারি 90 মাইনাস আর। 90 মাইনাস আর করলে কি কস আর, কস আর টেপাশে আসলে টেন আর, তো টেন আর সমান বলতে পারি 1.5, তাহলে আর এর ভ্যালুটা করতে বলতে পারি টেন ইনভার্স 1.5। টেন ইনভার্স 1.5 যদি করো তাহলে কত আসতেছে আমাদের ভ্যালুটা 56.3 ডিগ্রি। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা নেক্সট ম্যাথটা করি। আলোর রশ্মি শূন্য মাধ্যম থেকে পানি মাধ্যমে প্রতিসরিত হচ্ছে এবং 20 ডিগ্রি কৌণিক বিচ্যুতি হচ্ছে। কৌণিক বিচ্যুতি মানে কত কোণে আপতিত হচ্ছে এবং কত কোণে নির্গত হচ্ছে তার মধ্যবর্তী কোণটা, মানে অ্যাঙ্গেলটা, পার্থক্যটা। তো বিচ্যুতি দেওয়া আছে। তো বিচ্যুতি এখন যেহেতু হালকা থেকে ঘনতে যাচ্ছে, ধরো শূন্য মাধ্যম হচ্ছে নিচেরটা আর এটা হচ্ছে আমাদের পানি, আপতিত হলো যেদিকে যাওয়ার কথা ছিল হালকা থেকে ঘন, তার মানে আমাদের অবিলম্ব দিকে সরে যাবে। এবং এই যে বিচ্যুতিটা সেটা দেওয়া আছে আমাদের 20 ডিগ্রি। আমি বলো এটা যদি আই হয় এটা হবে আমাদের আর পজিশন কোণ, এবং বলো তাহলে আমাদের এটা যদি আই হয় তাহলে এই কোণটাও আই হবে, আর যেহেতু এই কোণটা আর তাহলে এই কোণটা কত হবে আমাদের বড় কোণটা আই মাইনাস আর, এটা হচ্ছে আমাদের ডেল্টা মানে বিচ্যুতি। তাহলে দেখো আমাদের যেটা প্রশ্ন দেওয়া আছে মানে আই মাইনাস আর দেওয়া আছে আমাদের 20 ডিগ্রি, তাহলে আর এর মানটা বের করো তো, আর এর মানটা কত আসবে আই মাইনাস 20, সেটা রেখে দাও। দেন এখন আপতন কোণের মান কত বের করতে বলছে, এখন প্রতিসরাঙ্ক 1.3, এটা দেওয়া আছে 1.33 আর শূন্য মতো মানে হচ্ছে 1, আমরা বলতে পারি 1 ইন্টু সাইন আই সমান 1.33 ইন্টু সাইন থিটা, থিটার ভ্যালু কত আর, মানে এই আর এর ভ্যালু আমরা বসাই দেবো যে এই ভ্যালুটা আই এর মান, সাইন আই সমান হচ্ছে 1.33 সাইন আই মাইনাস 20। সো এখান থেকে জাস্ট আই এর ভ্যালুটা বের করতে পারবা, যে এখানে যদি তুমি ক্যালকুলেটর ইউজ করে বের করো তাহলে সিম্পলি আই এর ভ্যালুটা বের করতে পারবা। আর এখানে যদি ম্যানুয়ালি করতে চাও তাহলে কি করবা, এখানে সাইন এ মাইনাস বি সূত্র ইউজ করবা, ইউজ করে আমাদের আই এর ভ্যালুটা পাবো। সো সিম্পলি যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা পেয়ে যাবো। সেখান থেকে আই এর ভ্যালুটা আসতেছে আমাদের 61 61.2 ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন ছিল। সেম ভাবে হোমওয়ার্ক করবা, জাস্ট আমি দিছি শূন্য থেকে পানির মাধ্যমে করাই দিছি, তো পানি থেকে শূন্যের মাধ্যমে হলে কি করবা জাস্ট সেম টাইপের। আর আলোর রশ্মি পানি মাধ্যম থেকে কাচ মাধ্যমে গমনকালে 45 ডিগ্রি কোণে আপতিত হয়, বিচ্যুতি কোণ কত? তো বিচ্যুতি কোণ কত কিভাবে বের করবো, তো আগের মতো আলোর রশ্মি আসতেছে 45 ডিগ্রি কোণে আপতিত হলো, এখন পানি থেকে কাচ, তাহলে এটা হচ্ছে পানি, এটা হচ্ছে কাচ যেদিকে আপতিত হয়েছে, এখন পানি পানি মানে কি 1.33, কাচ মানে হচ্ছে 1.5। দেখো এখানে নিউর ভ্যালু বেশি তাহলে এটা অবশ্যই ঘন হবে, নিউর ভ্যালু কম তাহলে এটা হবে কি হালকা, তাহলে ঘন হালকা থেকে ঘনতে যাচ্ছে তাহলে রশ্মি কি হবে অবিলম্ব দিকে সরে আসবে। এখন অবিলম্ব দিকে সরে আসলো, এখন তাহলে এই বিচ্যুতিটা বের করতে হবে আমাদের, মেইনলি বের করতে হবে আর, আর বের করে এই যে বিচ্যুতি সেটা কত হবে আই মাইনাস আর। সো আমরা যেটা করবো সেটা করো 1.33 ইন্টু সাইন 45 ডিগ্রি সমান কত হবে 1.5 ইন্টু সাইন আর। সো এখান থেকে আর এর ভ্যালুটা সিম্পলি বের করো, বের করে দেখো কত আসে। সো 1.33 সাইন 45 ইকুয়ালস টু 1.5 সাইন এক্স। সেখান থেকে সিম্পলি যদি আমরা ক্যালকুলেটর ইউজ করে ইকুয়েশনটা বের করি, তো আর এর ভ্যালু আসতেছে আমাদের 38.8267 ডিগ্রি। তো আমাদের যেটা বিচ্যুতি মানে ডেল সেটা কত আসবে, সেটা আসবে আই মাইনাস আর, অর্থাৎ 45 ডিগ্রি থেকে আমাদের 38.8267 ডিগ্রি বের করে আমাদের আসবে 6.17 ডিগ্রি।
নেক্সট টপিক যেটা হচ্ছে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে আমাদের কি হয়, আলোর রশ্মি ঘন থেকে অবশ্যই হালকাতে যাবে। এখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য আমাদের যে বিষয়টা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে সংকট কোণ। এখন সংকট কোণ কি, ধরো আলোর রশ্মি একটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আবর্তিত হচ্ছে, এটা হচ্ছে অবিলম্ব আলোর রশ্মি দিক থেকে আবর্তিত হচ্ছে। এখন এই তেজকোণ আলোর রশ্মি আবর্তিত হইলো আলোর রশ্মি ঘন থেকে হালকা, তাহলে এটা হচ্ছে ঘন, এটা হচ্ছে হালকা, হয়ে গেল, অবিলম্ব থেকে দূরে সরে গেল। দেন আর একটু আপতন কোণ বাড়াইলাম, তাহলে আরো দূরে সরে যাবে। এখন বাড়াইতে বাড়াইতে এমন একটা লেভেল আসবে না যে যখন যেই আপতন কোণের যেই মানের জন্য আমাদের প্রতিসরণ কোণটা কি আসবে, একদম বিভেদ তল ঘেঁষে চলে যাবে, অর্থাৎ আমাদের আর এর মানটা কত হবে, 90 ডিগ্রি। এখন আপতন কোণের যেই মানের জন্য আমাদের প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হচ্ছে, এই মানটাকে বলা হয় আমাদের থিটা সি, মানে সংকট কোণ। সংকট কোণ। এখন যদি আমরা সংকট কোণের থেকে বেশি কোণে আবর্তিত করি তখন কি হবে, আলোক রশ্মি, তখন আলোক রশ্মি কি হবে, আমাদের প্রতিফলিত হবে, তখন আর প্রতিফলিত হবে না। অর্থাৎ এই ক্ষেত্রে যে প্রতিফলনটা হবে সেটা হবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, মানে একটা স্পেশাল ধরনের প্রতিফলন, যেক্ষেত্রে আমাদের আপতন কোণটা সংকট কোণের থেকে বড়, এবং সংকট কোণ থেকে বড় হওয়ার কারণে আমাদের আর আলোক রশ্মি প্রতিফলিত হচ্ছে না, মানে প্রতিফলিত হচ্ছে না, পুরোপুরি আলোটা 100% আলোটাই প্রতিফলিত হচ্ছে, যেটার নাম বলা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। সংকট কোণ কি, সংকট কোণ হচ্ছে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় বা বিভব তল ঘেঁষে যায় আলোক রশ্মি, সেটা বলা হয় সংকট কোণ। আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি, সেটা হচ্ছে সংকট কোণের থেকে বেশি আলো, মানে কোনো আপতিত রশ্মি যা আপতিত হয় তাহলে আলোক রশ্মি আর আপতিত না হয় আবার পূর্বের মাধ্যমে ফিরে আসে, এটাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের যে শর্ত আছে, শর্তগুলো কি, অবশ্যই কি হবে, ঘন থেকে হালকায় যাইতে হবে, ঘন থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি যেতে হবে। এখন ঘন থেকে হালকা যেতে হবে, আর কি শর্ত, অবশ্যই আপতন কোণটা সংকট কোণের থেকে বেশি হইতে হবে, সংকট কোণ থেকে যদি বেশি না হয় তাহলে কিন্তু হবে না, আপতন কোণটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হইতে হবে। দেন আরেকটা হচ্ছে এক্ষেত্রে আমাদের যে একটা স্পেশাল বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে প্রতিফলনটা কি হবে, 100%, অর্থাৎ 100% প্রতিফলন হবে, 100% প্রতিফলন, এটা হচ্ছে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত। সো পূর্ণ অভ্যন্তরীণ শর্ত আমরা এখন ম্যাথ করার সময় কি ইউজ করবো, কি ফর্মুলা, সেটা আমরা দেখি। ধরো এটা হচ্ছে আমাদের সংকট কোণ, সংকট কোণের জন্য অবিলম্ব বরাবর আমাদের বিভব তল ঘেঁষে চলে গেল, আর এর মান 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের থিটা সি। এটা হচ্ছে আমাদের ধরলাম ঘন মাধ্যম যার প্রতিসরণ হচ্ছে নিউ, এটা হচ্ছে হালকা মাধ্যম, ধরলাম কথার কথা 0, তাহলে এর প্রতিসরণ কত, 1। আমরা বলতে পারি না নিউ সাইন থিটা সি সমান 1 সাইন 90, 1 সাইন 90 মান কত, 1। সো আমরা বলতে পারি নিউ এর মান বা সাইন থিটা সির মান যদি বের করি সেটার মান কত হবে, 1/নিউ। তো এটা হচ্ছে আমাদের সংকট কোণের ফর্মুলা, ম্যাথ করার সময় আমরা এটা ইউজ করবো। আর এই ক্ষেত্রে নিউটা বুঝতে হবে, আমরা তো নিউটা কি করছি বলতো, নিউ কি একটা ঘন মাধ্যম যার পরম প্রতিসরাঙ্ক, আমরা বলতে পারি যে শূন্য মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে দেখো এটা কিন্তু শূন্য মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের, তাহলে অবশ্যই নিউ যেটা বসবে সেটা বসবে কি, হালকার সাপেক্ষে ঘন, তাহলে নিচে যেটা বসবে সেটা বসবে অবশ্যই হালকার সাপেক্ষে ঘন এর প্রতিসরাঙ্ক। এই বিষয়টা খেয়াল রাখতে হবে, নিচে কিন্তু ঘনর সাপেক্ষে হালকার বসানো যাবে। আচ্ছা, তাহলে আরেকটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে সমান্তরাল পৃষ্ঠে আলোর প্রতিসরণ। সমান্তরাল পৃষ্ঠে আলোর প্রতিসরণ হলে আমাদের কি কি বিষয় হয়, আমি যেটা দেখাই সেটা হচ্ছে ধরো তিনটা আমাদের সমান্তরাল সারফেস, এখন তিনটা সমান্তরাল সারফেসে যদি আমাদের আলোর প্রতিসরণ হয় তাহলে আমাদের আলোর প্রতিসরণটা কিরকম হবে। তো ধরলাম প্রথমে হচ্ছে আলোর রশ্মি তেজভাবে অবস্থিত হইলো, আপতিত হয়ে এটা হচ্ছে অবিলম্ব আই কোণে আপতিত হইলো, এখন যাওয়ার কথা ছিল এদিকে, ধরলাম এটা হচ্ছে আমাদের এ মাধ্যম, এটা বি মাধ্যম, এটা সি মাধ্যম, আবার এ মাধ্যম, যে মাধ্যম থেকে শুরু হয়েছে ওই মাধ্যমে ফিরে আসছে। তাহলে এটা হচ্ছে এর পজিশন করছে নিউ এ, এটা হচ্ছে নিউ বি, এটা হচ্ছে নিউ সি, এটা হচ্ছে আবার কি নিউ এ। এখন ধরলাম এখানে আমাদের নিউ এর থেকে নিউ বিটা বড়, দেন হচ্ছে নিউ সি। তাহলে নিউ সি পজিশন যদি বেশি সবচেয়ে বেশি হয় তাহলে অবশ্যই কি এটা হবে সবচেয়ে হালকা, আর সিটা হবে সবচেয়ে ঘন, আর বিটা হচ্ছে মাঝারি। সো এখন এ থেকে বিতে যাচ্ছে তাহলে কি ঘন, হালকা থেকে ঘন, তাহলে অবশ্যই আলোক রশ্মি কি অবিলম্ব দিকে সরে আসবে, সরে আসলো। দেন এখানে আবার আপতিত হলো, দেন এখানে আবার একটা অবিলম্ব, আলোক রশ্মি এদিকে যাওয়ার কথা ছিল এদিকে যাবে না, অবিলম্ব দিকে আবার ব্যাক আসবে, কেন অবিলম্ব দিকে সরে আসবে যেহেতু হালকা থেকে ঘন।
এখন আলোর রশ্মি আবার এখানে অবিলম্ব অবিলম্ব আঁকার পর এখন এখানে আবার ঘন থেকে হালকা হয়েছে, এবার ঘন থেকে হালকা হলে আলোর রশ্মি কি বিলম্ব থেকে দূরে সরে যাবে। এখন এমনভাবে দূরে সরবে যাতে আমাদের এই যে পূর্বে প্রথমে যে আলোর রশ্মিটা আপতিত হয়েছিল, প্রথমে যে আলোর রশ্মিটা আপতিত হয়েছিল আর এই যে নির্গত রশ্মিটা, তো এই দুটো কি হবে আমাদের প্যারালাল হবে। অর্থাৎ এই যে আমাদের এই রশ্মিটা, এই রশ্মিটা অর্থাৎ ফাইনাল নির্গত রোটা এবং শুরুতে আমাদের যে আপতিত রশ্মিটা, এই দুটো কি হবে প্যারালাল হবে। তো প্যারালাল হলে আমাদের কি হবে দেখো তো, এইটা যদি আই হয় তাহলে এটাও আই হবে না, অর্থাৎ আমাদের নির্গত রশ্মিটাও সেম কোণে নির্গত হবে, এটা আই হবে। আর এটা আই, এটা যদি আমাদের তাহলে পজিশন R1 হয় তাহলে এটা হবে R1, আর এটা যদি R1 হয় তাহলে এটা R1 হবে না R2 হবে, এটা R2 হলে এটাও R2 হবে, R2 হবে কিন্তু নির্গত হবে আইটা। তাহলে এই তো এটা হচ্ছে আমাদের সমান্তরাল পৃষ্ঠে আলোর প্রতিসরণ। আর সমান্তরাল পৃষ্ঠে আলোর প্রতিসরণ দেখো, আপতন কোণ এবং নির্গত কোণের মধ্যবর্তী কোণ কত সমান, সমান হওয়ার কারণে আমাদের এখানে বিচ্যুতি কত হবে, বিচ্যুতি কত হবে 0 ডিগ্রি হবে, এখানে কোনো বিচ্যুতি হবে না। কিন্তু কৌণিক বিচ্যুতি না হলেও আমাদের কিন্তু একটা রৈখিক বিচ্যুতি হবে। রৈখিক বিচ্যুতি কোনটা বলতো, যে আমাদের এই যে আলোর রশ্মিটা এই বরাবর আপতিত হয়েছিল, যাওয়ার কথা ছিল কোথায়, এই পয়েন্টে আসার কথা ছিল, কিন্তু আসছে এইখানে, তাহলে এখানে একটা রৈখিক মানে পার্শ্ব সরে গেছে, এই পয়েন্টে এদিকে বাম পাশে সরে আসছে, কতটুকু সরে আসছে আমাদের বের করতে হবে। তো এখান থেকে রৈখিক বিচ্যুতি বা পার্শ্বীয় রৈখিক বিচ্যুতি আমাদের বের করতে বলতে পারি। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে আমাদের শুরুতে আমরা বলতে পারি প্রথমে যখন আলোক রশ্মি এ থেকে বি মাধ্যমে আসছে, তাহলে এ নিউ বি সেটা কত হবে সাইন আই ডিভাইড বাই সাইন R1, এটা 1 নম্বর ইকুয়েশন। দেন বি থেকে সিতে গেছে, বি নিউ সি সমান হবে সাইন R1 ডিভাইড বাই সাইন R2, যেটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। দেন সি থেকে যখন আলোক রশ্মিটা এতে আবার ব্যাক আসবে, দেন হবে কত সাইন R2 ডিভাইড বাই সাইন আই, যেহেতু আই কোণে নির্গত হয়েছে, তাহলে 1 2 3। এখন তিনটে ইকুয়েশন আমরা গুণ করি দেখি, 1 গুণন 2 গুণন 3, তিনটে ইকুয়েশন যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো, তাহলে দেখো আমরা কি পাচ্ছি এ নিউ বি, বি নিউ সি, সি নিউ এ। গুণ করলে আমরা কি পাবো দেখো, ডান পাশে সব কাটাকাটি যাবে, সাইন এখানে ছিল আই ডিভাইড বাই সাইন R1 গুণন সাইন R1 ডিভাইড বাই সাইন R2 গুণন সাইন R2 ডিভাইড বাই সাইন আই। দেখো এই সাইন আই কাটা, সাইন R2 কাটা আর R1 কাটা, ডান পাশে কি থাকতেছে 1। তাহলে এটা হচ্ছে ম্যাথ করার সূত্র আর কি, এ নিউ বি গুণন বি নিউ সি গুণন সি নিউ এ। আলোর রশ্মি যখন এ থেকে শুরু করে আবার এ থেকেই ফেরত আসবে, তখন আমাদের এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের এটা গেল। এখন এখানে আমাদের পার্শ্বীয় বিচ্যুতিটা কিভাবে আমরা দেখবো। সো আমি জাস্ট একটা মাধ্যমের জন্য দেখাই দিচ্ছি, তোমরা বাসার কাছ থাকবে দুইটা মাধ্যমের জন্য দেখা। তো ধরো এটা হচ্ছে আমাদের একটা মাধ্যম, এটা হচ্ছে বি মাধ্যম, এটা হচ্ছে এ মাধ্যম, অর্থাৎ এই মাধ্যম, এই মাধ্যম থেকে বি মাধ্যম যাবে, বি মাধ্যম থেকে আবার এই মাধ্যমে ফিরে আসবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের পার্শ্বীয় বিচ্যুতিটা কিভাবে আমরা হিসাব করবো। ধরলাম বি মাধ্যমের পুরুত্ব দেওয়া আছে এল, তাহলে আলোর রশ্মি এখানে আপতিত হইল, আপতিত হওয়ার পর এখানে আমাদের একটা অবিলম্ব আছে, আই কোণে আপতিত হইল, এটা হচ্ছে আমাদের অবিলম্ব। এখন যেহেতু আমরা ধরে নিলাম যে বিটা হচ্ছে ঘন মাধ্যম, তাহলে হালকা থেকে ঘন যাচ্ছে, তাহলে আলোর রশ্মি কি হবে আমাদের সরে আসবে অবিলম্বের দিকে। দেন এখানে আবার একটা আমরা ধরো অবিলম্ব টানলাম, দেন যাওয়ার কথা ছিল এদিকে, কিন্তু আবার কি হবে আবার অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তাতে ফাইনাল এটা এটা অর্থাৎ এটা কি হবে আমাদের এটার সাথে প্যারালাল হবে। এখন রৈখিক বিচ্যুতি কোনটা হবে বলতো, রৈখিক বিচ্যুতি, রৈখিক বিচ্যুতি আমাদের কোন পার্টটা হবে, সেটা আমাদের এই যে পার্টটা হবে না, এটা এটা আমাদের এক্স রৈখিক বিচ্যুতি, এটাই তো আমাদের এক্স, অর্থাৎ এই বিন্দুটা এখানে থাকার কথা ছিল, এই পরিমাণ বামে সরে গেছে। রৈখিক বিচ্যুতি আমাদের বের করতে হবে। আমরা এখান থেকে আমাদের পয়েন্টগুলো আইডেন্টিফাই করি, ধরে আমাদের এ পয়েন্ট, বি, সি, ডি, ধরো ই, এফ, জি। সো আমরা যেটা করব ফার্স্টে, এই কোণটা দেখো তো, এই কোণটা হচ্ছে আই, তাহলে এই কোণটা অবশ্যই আই হবে, তাহলে এই কোণটাও আই হবে। আর এই কোণটা কি বলতো, কোন একটা কোণ আর, তাহলে এই কোণটাও কি হবে আর। এখন এই কোণটা আই, এই কোণটা আর, তাহলে এটা কি কৌণিক বিচ্যুতি না, তাহলে এটা কত হবে আই মাইনাস আর। তাহলে আমরা যেটা করব এখন কোন ত্রিভুজ নিয়ে কাজ করবো জানো, সেটা হচ্ছে আমাদের এই ত্রিভুজ নিয়ে কাজ করবো। এই ত্রিভুজ, এই ত্রিভুজ নিয়ে যদি কাজ করি তাহলে দেখো আমাদের সাইন
আই মাইনাস আর আমরা বলতে পারি সাইন আই মাইনাস আর সমান কি বলতে পারি, লম্ব বাই অতিভুজ, মানে এক্স ডিভাইডেড বাই বিডি। আমরা বলতে পারি না এক্স সমান বিডি সাইন আই মাইনাস আর, এটা হবে আমাদের এক্স এর ভ্যালু। আচ্ছা, এখানে বিডিটাকে আউট করতে হবে আর আরটাকে আউট করতে হবে, কারণ আরটা আমি ধরছি, কথার কথা তোমাকে জাস্ট বলছে যে আপতন কোণ আই, পজিশনাঙ্ক হচ্ছে নিউ, আর এই মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে এল, এই তিনটার মাধ্যমে এক্স কে প্রকাশ করো। কিভাবে প্রকাশ করবো? সো এটা হচ্ছে দেওয়া আছে, ধরো এটা 1 নম্বর ইকুয়েশন। এখন আরেকটা ত্রিভুজ আমরা নেব সাহায্য, সেটা হচ্ছে আমাদের বি সি ডি, এই ত্রিভুজটা। এই ত্রিভুজটা যদি নাও, তাহলে এটা যেটা নিচ্ছি সেটা কিন্তু আমরা নিচ্ছি ত্রিভুজ বি ডি জি, এই ত্রিভুজে। আরেকটা নেব ত্রিভুজ বি সি ডি। ত্রিভুজ বি সি ডিতে cos আর সমান কি হবে, ভূমি বাই অতিভুজ, ভূমিটা কত হবে বিসি ডিভাইড বাই বিডি। সেখান থেকে বিসি মানে কি বলতো, বিসিটাই আমাদের ডিস্টেন্স আর না, এই যে এটা হচ্ছে বিসি, এটা হচ্ছে বিসি, অর্থাৎ দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স, সেটা কত দেওয়া আছে, এল দেওয়া আছে আর কি, যাই হোক এল। আমরা এখান থেকে বিডির ভ্যালুটা বের করতে পারি, সেটা হচ্ছে বিসি বাই কস আর, বিসির মান হচ্ছে এল, তাহলে এল ডিভাইড বাই কস আর। এই ভ্যালুটা এখানে বসায় দাও, বসায় দিলে আমাদের হয়ে যাচ্ছে, বসায় দিলে আমাদের এক্স এর ভ্যালু কত আসতেছে, বিডি মানে হচ্ছে এল ডিভাইড বাই কস আর সাইন আই মাইনাস আর। এখন এখান থেকে জাস্ট আরটাকে আউট করতে হবে, আরটাকে আউট করা খুবই সহজ। আমরা এই দুটো মাধ্যমের জন্য খেয়াল করি, এই দুটা আমরা বলতে পারি শূন্য মাধ্যমের প্রতিসংখ্যা হচ্ছে 1 ইন্টু সাইন আই সমান নিউ ইন্টু সাইন আর। সেখান থেকে আর এর মানটা আমরা বের করতে পারবো না, আর এর মান কত হবে, সাইন আই ডিভাইড বাই নিউটে বসে গেলে নিউ, আর সাইনটা বসে আসলে সাইন ইনভার্স। সো আর এর মানটা এখানে ইনপুট দিয়ে দাও, তাহলে আমরা এক্স এর মানটা পেয়ে যাচ্ছি। সো এল ডিভাইড বাই কস আর, আর এর ভ্যালু হচ্ছে ওই যে এটা সাইন ইনভার্স সাইন আই ডিভাইড বাই নিউ, আর এখানে হচ্ছে সাইন আই মাইনাস আর, তাহলে আই মাইনাস আর, আর এর ভ্যালু হচ্ছে ওই যে এটা সাইন ইনভার্স সাইন আই ডিভাইড বাই নিউ। সেম ভাবে তোমরা বাসা ট্রাই করবা, যে এখানে যদি আমি আরেকটা মাধ্যম দিয়ে দিই, তাহলে আমাদের কৌণিক বিচ্যুতি তো 0 হবে, কিন্তু রৈখিক বিচ্যুতিটা কত হবে। তো তখন জাস্ট কি করবা, এটার জন্য x1 আর পাশেরটার জন্য x2 দুটো যোগ করে দেবা, x1 প্লাস x2। তো এটা বাসা ট্রাই করবা। আচ্ছা, তারপরে হচ্ছে কোনো একটা অজানা মাধ্যমে আমাকে ম্যাথ করি, কোনো একটা অজানা মাধ্যমের সাপেক্ষে কাচ মাধ্যম ধরলাম, এই মাধ্যমটা হচ্ছে এ। সো এই মাধ্যমের সাপেক্ষে কাচ মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং পানি মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে। সো আমাদের যেটা দেওয়া আছে, এই মাধ্যমের সাপেক্ষে কাচ মাধ্যম গ্লাসের প্রতিসরাঙ্ক 1.35 এবং এই মাধ্যমের সাপেক্ষে পানি মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে ওয়াটার, সেটা হচ্ছে 1.5। সো আমাদের বের করতে বলছে পানির সাপেক্ষে কাচ মানে ডাব্লু নিউ জি বের করতে বলছে। সো আমরা সিম্পলি যদি এভাবে করি, যে আমরা যে তিনটে আমরা পড়ছিলাম না, এ নিউ বি, তারপরে বি নিউ সি, সি নিউ এ, এই তিনটার গুণ করলে কি আসবে 1। তো এই সূত্র আমরা অ্যাপ্লাই করবো, সিরিয়ালে নিতে হবে অবশ্যই, অর্ডারটা সেম রাখতে হবে। ধরো এ থেকে নিউতে গেলাম মানে ডাব্লুতে, দেন ডাব্লু থেকে জি, দেন জি থেকে আবার এ, গুণ করলে কত আসবে 1। এখন দেখো এ নিউ এটা মানে দেওয়া আছে এই যে এখানে 1.58, ডাব্লু নিউ জি এটা তো আমাদের বের করতে হবে, আর জি নিউ এ এখন আমাদের দেওয়া আছে এ নিউ জি, এখন জি নিউ এ কি করতে হবে, জাস্ট উল্টাই দিলে হয়ে যাবে না, তো 1/1.35। সো এখানে চলে আসবে 1/1.35। সো সিম্পলি ডাব্লু নিউ জি এর ভ্যালু কত আসবে, এটা যদি এসে পার করে দাও, তাহলে 1.35 ডিভাইড বাই 1.5 হিসাব করলে সিম্পলি চলে আসবে 1.35 ডিভাইড বাই 1.58, 0.85। এটাই ছিল আমাদের পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক। এবার হচ্ছে বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণ দেওয়া আছে, বায়ুর সাপেক্ষে পানির সংকট কোণ দেওয়া আছে, এবং পানির সাপেক্ষে কাচের সংকট কোণ বের করতে বলছে। আচ্ছা, বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণ, আচ্ছা বায়ুর সাপেক্ষে কাচের সংকট, তাহলে আমরা সংকট কোণের ফর্মুলা কি করছি, সাইন থিটা সি সমান হচ্ছে 1/নিউ। তাহলে এই নিউটা কত হবে, নিউটা হবে বায়ুর সাপেক্ষে কাচের, এটা হবে বায়ুর সাপেক্ষে কাচের। তাহলে নিউ সমান বলতে পারি আমরা 1/সাইন থিটা সি, এবং থিটা সির ভ্যালু কত 42 ডিগ্রি, এটা হবে বায়ুর সাপেক্ষে কাচের। তো এখানে আমরা গ্লাস দিয়ে দিই। সেম ভাবে আমরা 1/নিউ ওয়াটার যখন বলবো তখন কত হবে, সাইন থিটা সি, থিটা সি হলো কত
48 ডিগ্রি এই যে দেওয়া আছে পানির সংকট কোণ। সো আমরা এখান থেকে নিউ ডাব্লিউটা বের করতে পারি 1/sin48। আমরা যেটা বের করতে বলছে পানির সাপেক্ষে কাচের সংকট কোণ। পানির সাপেক্ষে কাচ হচ্ছে ঘন মধ্যম, পানি হচ্ছে হালকা মধ্যম। তাহলে ঘন থেকে হালকা যাইতে হবে, তাহলে আমাদের ঘন থেকে হালকা যদি যাইতে হয় তাহলে আমাদের সূত্র কি হবে, সাইন থিটা সি সমান 1/নিউ। আমি বলছিলাম এই নিউটা কি সবসময় কি হবে, হালকা থেকে ঘনের মাধ্যমে সাপেক্ষে। সো হালকা কোনটা, হালকা হচ্ছে আমাদের পানি। সো আমাদের লাগবে নিউটা হবে ওয়াটারের সাপেক্ষে আমাদের গ্লাসের। তো এটা হবে জাস্ট যদি আমাদের করো, এটা হবে নিউ জি ডিভাইড বাই নিউ ডাব্লিউ। সো নিউ ডাব্লিউটা নিচে থাকবে, ওটা হচ্ছে উপরে যাবে, নিউ ডাব্লিউ ডিভাইড বাই নিউ জি। এখন নিউ ডাব্লিউর মানটা দেখো ওখানে দেওয়া আছে, আমরা বের করছি এই যে এইটা, আর নিউ জির মানটা হচ্ছে এটা। যদি বসায় দাও তাহলে আমাদের ভ্যালুটা পেয়ে আসবো। সো এখানে করি সাইন থিটা সি, সো 1/sin48 ডিভাইড বাই 1/sin42 করলে কত আসবে, সাইন 42টা উপরে চলে যাবে, আর এখানে হবে সাইন 48। যদি ক্যালকুলেটর হিসাব করো সাইন ইনভার্স করে তাহলে আমাদের ভ্যালুটা পেয়ে যাওয়া। দেখো সাইন 42 ডিভাইডেড বাই সাইন 48, সাইন ইনভার্স অ্যান্সার চলে আসতেছে আমাদের 64.21 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের সংকট কোণ। সেম এখন এই ম্যাথটা দেখো আরো সহজে করা যায়। দেখো আমরা যেটা করবো সাইন থিটা সি, সাইন থিটা সির মান তো বের করবো। এখন সাইন থিটা সি, সাইন থিটার মান কত হতে পারে বলো তো? সাইন থিটার মান অবশ্যই -1 থেকে +1 এর মধ্যে হবে। তাহলে অবশ্যই এটা কি হবে, যে আমরা একটা ভগ্নাংশ আকারে লিখি, উপরে অবশ্যই ছোটটা হবে, নিচে অবশ্যই বড়টা হবে। তাহলে দেখো দুইটা কোণ দেওয়া আছে, একটা হচ্ছে 42 ডিগ্রি, একটা হচ্ছে 48 ডিগ্রি। ছোট কোণটা 42 ডিগ্রি, তাহলে সাইন থিটা সি সবসময় হবে সাইন 42 ডিভাইড বাই সাইন 48। শর্টকাট আর কি, এভাবে করতে পারবো। এখন সেম ভাবে পরটাও করতে পারবা, আমি জাস্ট শর্টকাটে দেখাই দিই। এই শর্টকাটে দেখো বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমে আলোর বেগ 1.414 গুণ। আমরা বলতে পারি এ মাধ্যমে আলোর বেগ সি এ, বি মাধ্যমে আলোর বেগ হচ্ছে সিবি, সেটা হবে সিবি এর তুলনায় 1.414 গুণ। আর সি মাধ্যমে আলোর বেগ সেটা হবে বি মাধ্যমে আলোর বেগের দ্বিগুণ, তাহলে 2 × সিবি। তাহলে বলো সি আর এর মাধ্যমে থিটা সিটা বের করতে বলছে, তাহলে সাইন থিটা সি সবসময় শর্টকাট কি, শর্টকাট হচ্ছে উপরে হবে ছোট আর নিচে হবে বড়। তো ছোট কোনটা দেখো, এই যে ছোট এটা আর বড় এটা। তো উপরে হবে 1.414 সিবি ডিভাইড বাই 2 × সিবি। তো সিবি সিবি কাটা, আমি যদি থিটা সির ভ্যালুটা বের করো সাইন ইনভার্স করলে দেখবা এখানে কত আসবে, আমাদের 44.99 ডিগ্রি আসবে বা 45 ডিগ্রি। আচ্ছা সেম এখন আমাদের এই প্রশ্নটা করতে হবে। দেখো 20 সেন্টিমিটার গভীরতা বিশিষ্ট কোনো পাত্রের 1/5 4/3 প্রতিসরাঙ্কের তরল এবং বাকি অংশ 1.6 প্রতিসরাঙ্কের তরল পদার্থ দ্বারা পূর্ণ করা হলো। খাড়া উপরের দিকে এবং নিচের দিকে তাকালে পাত্রের আপাত গভীরতা কি হবে? অর্থাৎ এখানে একটা পাত্র আছে যার উপরের পোর্শনটা একটা তরল, যার প্রতিসরাঙ্ক হচ্ছে 4/3 এবং এটা হচ্ছে 1/5। এখন পুরো দুর্গটা দেওয়া আছে 20 সেন্টিমিটার। এখন 20 সেন্টিমিটারের 5/1 তাহলে এটা কত হবে, অবশ্যই 4 সেন্টিমিটার হবে। এটা যদি 4 সেন্টিমিটার হয় তাহলে বাকিটা অবশ্যই 16 সেন্টিমিটার হবে। এখন বলেছে যে এটা আছে 16 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, আর এটার প্রতিসংখ্যা 4/3 এবং বাকিটার হচ্ছে আমাদের কি 1.6। এখন বলছে উপর থেকে, খাড়া উপর থেকে, তুমি যে এখান থেকে ধরো যাচ্ছে তোমার এখানে আই, সেখান থেকে তুমি দেখতেছো, দেখলে তাহলে আপাত গভীরতা কত হবে? অর্থাৎ এখানে আপাত গভীরতা কি হবে? আপাত গভীরতা 20 সেন্টিমিটারে হবে না, 20 সেন্টিমিটার হবে না। কেন হবে না? যখন তুমি একটা তরলকে উপর থেকে দেখবা তখন তুমি এর গভীরতাটা কি অবশ্যই আপাত গভীরতা ছোট মনে হবে, অর্থাৎ এখানে একটা অপটিক্যাল ইলিউশন হবে। সো এটা অবশ্যই 20 সেন্টিমিটারের ছোট দেখতে পারবা। এখন কত ছোট দেখতে পারবা এটা আমাদের বের করতে হবে। আচ্ছা এটা এখন বের করার নিয়ম কি? বের করার নিয়ম হচ্ছে নিউ সমান উপরে যেটা হবে, উপরে হবে প্রকৃত দৈর্ঘ্য বা গভীরতা যেটাই বলো ডিভাইড বাই আপাত দৈর্ঘ্য। সো আমরা এই ফার্স্টের জন্য ইউজ করি 4 সেন্টিমিটারের জন্য। 4 সেন্টিমিটারের জন্য নিউর ভ্যালু কত, 4/3। প্রকৃত দৈর্ঘ্য কত, 4 সেন্টিমিটার ডিভাইড বাই আপাত দৈর্ঘ্য ধরলাম V1। সেখান থেকে V1 এর ভ্যালু বের করতে পারবা, 4 কাটা V1 এর ভ্যালু আসবে 3 সেন্টিমিটার। তার মানে এই যে শুরু পোর্শনটা তুমি 4 সেন্টিমিটার দেখবা না, 3 সেন্টিমিটার দেখবে, একটু কম দেখবা। তাহলে সেম ভাবে যদি আমরা
এই তরলের জন্য বের করি, এই তরলের জন্য আমরা নিউ এর ভ্যালু হচ্ছে 1.6, 1.6 কে বলতে পারো 8/5 সমান হবে আপাত দৈর্ঘ্য আর প্রকৃত দৈর্ঘ্য। এখন প্রকৃত দৈর্ঘ্য কত, 16 সেন্টিমিটার, আপাত দৈর্ঘ্য ধরলাম V2। সেখান থেকে V2 এর ভ্যালুটা বের করতে পারবা, 8 আর 16 কাটা 2, 5 দুগুণে 10। সো নিচে 16 সেন্টিমিটারকে তুমি কি দেখবা, 10 সেন্টিমিটার দেখবা। টোটাল দৈর্ঘ্য কত দেখবা, টোটাল দৈর্ঘ্য সেটা কি আপাত দৈর্ঘ্য V1 প্লাস V2 হবে, মানে 10 প্লাস 3 হচ্ছে 13 সেন্টিমিটার। সেটাই আর কি গভীরতা, তুমি 20 সেন্টিমিটার থেকে কম দেখবা, কত দেখবা, 13 সেন্টিমিটার। আচ্ছা, নিচে একটা কোশ্চেন দেওয়া আছে, নিউ এ হচ্ছে আমাদের একটা, আচ্ছা এই কোশ্চেনটা জন্য আমরা ধরো এটা চিত্রটা এটা মনে করো নাই, ধরো আমি যেটা বলে দিই, একটা মাধ্যম এ মাধ্যম আর এটা হচ্ছে বি মাধ্যম। আচ্ছা ধরুন এ মাধ্যমটা আমি উপরে আঁকি, এটা হচ্ছে এ মাধ্যম, এটা বি মাধ্যম। কারণ এ মাধ্যমের পজিশনাঙ্ক হচ্ছে 1, তাহলে এটা অবশ্যই শূন্য মাধ্যম। আর বি মাধ্যমের পজিশনাঙ্ক হচ্ছে 2, মানে ঘন, তাহলে ঘন থেকে হালকায় গেছে। এখন এই যে এখানে যেটা হয়েছে, তাহলে অবশ্যই ঘন থেকে হালকায় গেছে, এবং আপতন কোণ হয়েছে কত, 75 ডিগ্রি। 75 ডিগ্রি হয়েছে, উচ্চারিত মানে নির্গত আর অবশ্যই যে নির্গত হবে, তাহলে প্রতিসরণ হবে ঘন থেকে হালকা, ঘন থেকে হালকায় প্রতিসরণ হবে। প্রতিসরণ হলে কি বেঁকে যাবে, আরো বেঁকে গেলে আমাদের যে প্রতিসরণ কোণ আর, এই আর এর দিক মানে আর এর মান বের করতে পারছি। আর এর মান কিভাবে বের করবো দেখো, তাহলে আমরা করতে পারি নিউ এ ইন্টু সাইন আর সমান হবে নিউ বি ইন্টু সাইন আই। মানে এভাবে যদি করতে যাও তাহলে ভুল আসবে, দেখবা ম্যাথ এরর আসবে। ম্যাথ এরর আসবে কেন, 1 ইন্টু সাইন আর এর ভ্যালু কত আমরা বের করবো, আর নিউ বি মানে হচ্ছে 2, আর সাইন আই এর ভ্যালু হচ্ছে 75 ডিগ্রি। এখন এই 2 ইন্টু সাইন 75 ডিগ্রি, এটার ভ্যালু দেখবা এটা কি আসবে, 1 এর থেকে বড় আসবে, কারণ সাইন থিটার ভ্যালু তো কখনো 1 এর থেকে বড় হওয়া সম্ভব না। তাহলে এই ম্যাথটা কি ভুল দিচ্ছে না, ম্যাথটা ভুল দেয় নাই। ম্যাথটা আমাদের যেটা করতে হবে, অ্যাপ্রোচটা দেখতে হবে আগে, যেহেতু ঘন থেকে হালকায় গেছে, তাহলে আপতন কোণটা আমাদের আগে চেক দিতে হবে যে আপতন কোণটা যে সংকট কোণের থেকে বড় কিনা। যদি সংকট কোণের থেকে বড় হয় তাহলে তো প্রতিসরণই হবে না, তাহলে আমাদের যেটা হবে প্রতিফলন হবে। আমাদের আগে সংকট কোণটা বের করি, সংকট কোণ সাইন থিটা সি সমান 1/নিউ, 1/নিউ। সো সাইন থিটা সি সমান 1/নিউ, নিউ এর ভ্যালু হচ্ছে 2। সো সাইন থিটার মান হাফ, থিটার ভ্যালু কত আসবে, 30 ডিগ্রি। সংকট কোণ হচ্ছে 30 ডিগ্রি, আপতন কোণ 75 ডিগ্রি। তাহলে তাহলে আইটা থিটা সির থেকে বড়, তাহলে এখানে যেটা হবে প্রতিফলন হবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে এখানে জাস্ট ম্যাথই করা লাগবে না, আমাদের যে আর এর ভ্যালু কত হবে, আই এর সমান হবে, অর্থাৎ 75 ডিগ্রি হবে। তো সেটা সেম 75 ডিগ্রিতে আমাদের প্রতিফলিত হবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত। এটা আর কি সুন্দর একটা ম্যাথ ছিল। আচ্ছা দেন হচ্ছে এটা দেওয়া আছে, বরফে আলোর গতি দেওয়া আছে, বরফের প্রতিসরণাঙ্ক বের করতে হবে। দেন বরফের মাধ্যমে বায়ু সাপেক্ষে যেতে হলে আলোর সংকট কোণ বের করতে হবে। তো প্রতিসরণাঙ্ক প্রথমে বের করবা নিউ, দেন ওটাকে বসাই দিব 1/sin থিটা সি। এটা বাসার কাছ থাকবে, হোমওয়ার্ক করবা, সবাই ট্রাই করবা। আচ্ছা সেম ভাবে এখন পুকুরের মধ্যে অবস্থিত একটা আলোকউৎস থেকে আলোকউৎস উপরিভাবে আবর্তিত হচ্ছে, তাহলে প্রতিসরণ কোণ 42 ডিগ্রি হলে আপতন কোণ কত। তাহলে পুকুরের নিচে হচ্ছে ঘন মাধ্যম, আর উপরে হচ্ছে হালকা মাধ্যম, মানে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম যেটাই বলো। তাহলে প্রতিসরণ কোণ ঘন থেকে হালকায় যাচ্ছে, তাহলে 42 ডিগ্রি দেওয়া আছে। আপতন কোণ আই এর ভ্যালুটা বের করতে হবে। এখন এটা কিভাবে বের করবা, খুবই সহজ, যেহেতু প্রতিসরণ কোণ দেওয়াই আছে তাহলে অবশ্যই প্রতিসরিত হয়েছে, তার মানে এখানে থিটা সি বের করে চেক করার কোনো দরকার নেই। তাহলে আমরা যেটা করবো আগের মতো, ঘন মাধ্যম এটার ভ্যালু দেওয়া আছে 1.33, সো 1.33 সাইন আই সমান হবে 1 সাইন 42 ডিগ্রি। সেখান থেকে জাস্ট আই এর ভ্যালুটা বের করবো। আই এর ভ্যালুটা কত হবে, সাইন 42 ডিগ্রি ডিভাইড বাই 1.33, দেন এটাকে করবা সাইন ইনভার্স করলে আমরা দেখবা 30.2 ডিগ্রি। সো এটাই হচ্ছে আমাদের আপতন কোণ, বা 30 ডিগ্রি বলতে পারো। আচ্ছা নেক্সট কোশ্চেন একটা সুন্দর একটা কোশ্চেন। তো এই কোশ্চেনে কি বলছে দেখো, স্থির পানিতে 50 সেন্টিমিটার গভীরতার একটা মাছ আছে, প্রমাণ করা যে মাছের চোখে পানির তল এত সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত বলে মনে হবে। সো এখানে যেটা হয়েছে যে ধরো একটা স্থির পানি, ধরো একটা পুকুর, স্থির পানি, এটা হচ্ছে পানির সারফেস, নিচে একটা মাছ আছে, একটা মাছ। এখন এই মাছের চোখ
উপরে কি হবে, এই পানির সারফেসে একটা সার্কেল বলে মনে হবে, মানে একটা আলোক বলয় বলে মনে হবে। এখন আলোক বলয় মনে হবে কিভাবে আমরা বুঝলাম, দেখো এখানে যেটা হবে সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা সংকটকোণের কনসেপ্টটা আসবে। অর্থাৎ এই তো আমরা এটা দেখব কি খাড়া উপর থেকে, অর্থাৎ উপর থেকে আমাদের একটা অবজারভার, আমরা এখান থেকে বিষয়টা লক্ষ্য করব। এখন অবজারভার কি লক্ষ্য করবো, এই মাছের চোখটাকে লক্ষ্য করব, মাছের চোখটা কিরকম দেখায় এই পানির সারফেসে। তো দেখো মাছের চোখটা থেকে একটা রশ্মি আলোক রশ্মি সোজা যাবে, দিয়ে আমাদের চোখে যাবে ডিরেক্ট। কিছু আলোক রশ্মি ডানে যাবে, কিছু আলোক রশ্মি বামে যাবে। এখন যেহেতু এটা পানি, এটা বায়ু, তাহলে অবশ্যই এটা ঘন থেকে হালকা যাচ্ছে। ঘন থেকে হালকা গেলে মনে রাখতে হবে এখানে একটা পূর্ণ অবন্তির প্রতিফলন হওয়ার চান্স আছে। পূর্ণ অবন্তির প্রতিফলন হওয়ার চান্স আছে, তাহলে ডানেও যাবে। এখন দেখো কিছু পরিমাণ এখানে আলোক রশ্মি আসবে, বেঁকে যাবে, আলোক রশ্মি আসবে, বেঁকে যাবে। এখন একটা আপতন কোণ একটা মানের জন্য কি হবে, আলোক রশ্মি একদম প্রতি মানে বিভব তল বরাবর যাবে। এটা হচ্ছে আমাদের সংকট কোণ, এই যে এই কোণটা। এবং তার চেয়ে বড় কোণ আপতিত হইলে আলোক রশ্মি কি হয়ে যাবে, প্রতিফলিত হয়ে যাবে। সেম ভাবে বাম পাশেও হবে না, এই পাশে আলোক রশ্মি বেঁকে যাবে, আরো বেঁকে যাবে, এবং এই রশ্মি বাঁকতে বাঁকতে এটা কি হবে, একদম বিভব তল ভেসে চলে যাবে এই রশ্মিটা। আর এই রশ্মিটা কি হবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হবে। তো এখানে যেটা হইতেছে আর কি, যে আমাদের আলোক রশ্মির একটা রেঞ্জ আছে, যে আমাদের এখান থেকে এই পাশে এটা হচ্ছে হাইয়েস্ট রেঞ্জ, যে পর্যন্ত আমাদের প্রতিসরণ হচ্ছে। এখান থেকেও সেন্টার থেকে আমাদের এই পর্যন্ত একটা রেঞ্জ আছে, যে এই পয়েন্টে আমাদের প্রতিসরণ হচ্ছে, এবং এর পাশে সবগুলো পয়েন্টে আমাদের কি হচ্ছে, প্রতিফলন। এই পাশে সবগুলো পয়েন্টে আমাদের প্রতিফলন। এখন যেহেতু প্রতিসরণ হচ্ছে, তা আমরা উপরে চোখটা দেখতেছি কোথায়, বায়ু মাধ্যমে। এখন ঘন থেকে মানে পানি থেকে বায়ু মাধ্যমে যেসব আলোক রশ্মি যাবে সেগুলো তো আমরা দেখতে পারবো, বাকিগুলো তো দেখতে পারবো না। তাহলে যেগুলো প্রতিফলন হচ্ছে বা মানে পানি থেকে পানি দিয়ে চলে যাচ্ছে সেগুলো তো আমরা দেখতে পারবো না। আমরা দেখতে পারবো কোনগুলো, যেগুলো হচ্ছে প্রতিসরণ হচ্ছে, সেগুলো আমরা দেখতে পারবো। সো আমাদের যেটা দেখতে হবে, জাস্ট আমরা দেখতে পারবো এই যে সংকট কোণের মধ্যে এই রেঞ্জে যতটা আলোক রশ্মি আছে এগুলো আমরা দেখতে পারবো, এবং এই আলোক রশ্মিকে একটা সার্কেল হিসাবে দেখবো। কিভাবে দেখবো, আচ্ছা এটা যদি আমরা একটা, এটা মেইনলি একটা 3D চিত্র আর কি, সেটা আমি 3D চিত্রকে বুঝাই। ধরো এটা হচ্ছে পানির লেয়ার, এখন পানির লেয়ার, এখন নিচে হচ্ছে ধরো মাছ। এখন মাছ থেকে এটা হচ্ছে আমাদের চোখ, চোখে আলোক রশ্মি যাচ্ছে। এখন একটা আলোক রশ্মি সেন্টারে একদম সোজা বরাবর চলে যাবে। কিছু পরিমাণ আলোক রশ্মি কি ডানে যাবে, কি বামে যাবে। এখন ডানের যে হাইয়েস্ট সংকট কোণটা ধরলাম এটাই, সেটা হচ্ছে হাইয়েস্ট সংকট কোণ, যার জন্য আমরা দেখতে পারবো। বামের জন্য একটা হবে, একটা পয়েন্ট পাবা, আবার পিছনের জন্য একটা পয়েন্ট পাবা না, পিছনেও, আবার সামনেও একটা পয়েন্ট পাবা। তাহলে চতুর্দিকে কিন্তু এরকম পয়েন্ট পাবা, যেটা হচ্ছে হাইয়েস্ট সংকট কোণ। তাহলে এটা একটা 3D চিত্র, এবং এই 3D চিত্রের মধ্যে একটা কি একটা সার্কেল গঠন হবে এখানে। তো সেন্টার থেকে আর ডিস্টেন্সে তুমি একটা কি আলোক বলয় দেখতে পারবে উপর থেকে। সেই আলোক বলয়টায় তুমি জাস্ট দেখতে পারবে, বাকিগুলো দেখতে পারবে না। কেন, এই বাকিগুলো কি হবে, জাস্ট আমাদের বাকিগুলোতে তো আলোক রশ্মি কি হবে, প্রতিফলিত হবে। যেগুলো প্রতিফলিত হবে জাস্ট ওইখানে আমরা একটা আলোক বলয় দেখতে পারবো চোখটা। এখন এই চিত্রটাকে যদি আমরা ভালো করে আঁকি ম্যাথ করার জন্য, দেখো এই চিত্রটা করার জন্য যদি আমাদের সংকট কোণ লাগতেছে, সংকট কোণটা আগে বের করে নিই। তাহলে আমরা করি, দেখো সাইন থিটা সি সমান 1/নিউ। তাহলে সাইন থিটা সি সমান কাছে 1/নিউ, এর মানে হচ্ছে 1.33। তাহলে থিটা সির ভ্যালু দেখবা 48 পয়েন্ট সামথিং আসবে। সো থিটা সির ভ্যালুটা যদি করো, সাইন ইনভার্স 1/1.33, 48.75 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের সংকট কোণ। এখন সংকট কোণ, এই সংকট কোণের জন্য আমাদের এখন তাহলে আলোক বলয়টার ব্যাসার্ধ যে আমাদের 57 সেন্টিমিটার এটা দেখাইতে বলছে, গভীরতা দেওয়া আছে 50 সেন্টিমিটার। অর্থাৎ এই যে পানিটা আছে, পানি থেকে পানির লেয়ার থেকে মাছটা 50 সেন্টিমিটার গভীরে আছে। আমরা যদি সাইড ভিউ আঁকি, চিত্র দেখতে অনেকটা এরকম, যে এটা ধরো আমাদের মাছের চোখ, এটা হচ্ছে পানির লেয়ার, পানির লেয়ার থেকে 50 সেন্টিমিটার নিচে আছে। আর এখানে কি হচ্ছে একটা, এটা হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট, যার জন্য সংকট কোণ হবে, অর্থাৎ যার জন্য আমাদের কি হচ্ছে আলোক রশ্মি বিভব ভেসে যাচ্ছে। বাম পাশে একটা লাস্ট পয়েন্ট পাবা এদিকে, যার জন্য আলোক রশ্মি বিভব ভেসে যাচ্ছে, এবং এখানে কি পাবা, একটা আলোক বলয় পাবা। তাহলে এখানে একটা আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত পাবা, আর এটা হচ্ছে এইচ। এখন বলো আলোক রশ্মি যে এখানে সংকট কোণ হচ্ছে, তাহলে এটা কি থিটা, থিটা সি আর কি। এটা থিটা সি হলো, এটাও থিটা সি। এখন এটা যদি থিটা সি হয়, তাহলে এখানে বলতো ট্যান থিটা সি সমান কত হবে, ট্যান থিটা সি সমান r/h। তো আর সমান কত হবে, এইচ ট্যান থিটা সি। তো এখান থেকে এইচ এর ভ্যালু বসায় দাও, এইচ এর ভ্যালু হচ্ছে 50, আর ট্যান
48.75 ডিগ্রি বসায় দাও, তাহলে কত আসবে দেখবা 57 পয়েন্ট সামথিং আসবে। তো আমরা 57 সেন্টিমিটার বলতে পারি। আচ্ছা দেখানো হয়। আচ্ছা, তো এই ছিল আমাদের ম্যাথ। এটা সুন্দর একটা ম্যাথ ছিল, আশা করি বুঝতে পারছো। নেক্সট ম্যাথ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটাও ট্রাই করবা, খুবই সহজ ম্যাথ। সো এই তো আজকের টপিক আমাদের এই পর্যন্তই ছিল। তো আশা করি সবাই বুঝতে পারছো আজকের টপিক। নেক্সট ক্লাসে হয়তো আমরা গলীয় ত্বরণ নিয়ে আলোচনা করব। সো নেক্সট ক্লাসটা দেখিও। আল্লাহ হাফেজ।